শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, ফের কলকাতায় অগ্নিকাণ্ড, এবার বেহালায় বহুতলে আগুন। যে ছবি আপনারা দেখছেন, বহুতলে আগুন লেগেছে। বেহালার ছবি, বেহালায় চৌরাস্তার কাছে বহুতলে আগুন এবং কালো ধোঁয়া বেরোচ্ছে, সেই ছবি আপনারা দেখছেন। দমকলরা অন্য একটি বাড়ির ছাদ থেকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল আধিকারিকরা, সেই ছবি সরাসরি আপনাদের দেখাচ্ছি। ফের কলকাতায় অগ্নিকাণ্ড, এবার বেহালায় বহুতলে আগুন, বেহালার চৌরাস্তার কাছে বহুতলে আগুন। সমীর মণ্ডল রয়েছে আমার সঙ্গে। সমীর, কিভাবে আগুন লাগলো, কি পরিস্থিতি এই মুহূর্তে? সমস্যা দেখো, আগুন কিভাবে লাগলো এখনো পর্যন্ত জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। ঘটনাস্থলে যে দমকলের 3টি ইঞ্জিন আছে এবং বিপর্যয় মোকাবিলার যে জল আছে সে জল এসেছে এবং খাট ভেঙে আগুন এখন পুরো আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। আগুন পুরো নিভেই গেছে এবং ঘটনাস্থলে যে জেমলং সরণি যে রাস্তা পুরো বন্ধ করে দেওয়া হয়েছে এবং ঘটনাস্থলে যে 3টে ইঞ্জিন এবং যে বেহালা থানার পুলিশ সবাই আছে এবং উৎসব যে এই যে এত মানুষ এখানে দাঁড়িয়ে আছে, যে আগুনের দিকে থাকে কিন্তু আগুন নিভে গেছে, আগুনের কোনো এখন কিছু নেই এবং যে ঘটনাস্থলে 3টি পুলিশ এবং ঘটনাস্থলে পুলিশে দাঁড়িয়ে আছে আগুন নিয়ন্ত্রণে। আমি জানতে চাইবো সমীর, বহুতলে আগুন লেগেছে এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেই সময় ঠিক কটা নাগাদ আগুন লাগে? সেই সময় কি সেই ঘরের ভিতরে কেউ ছিলেন, তাদের কি বের করা সম্ভব হয়েছে? দেখো, যারা এটা হচ্ছে কমার্শিয়াল যে বিল্ডিং, এটা পার্সোনাল যে বাড়ি, এই বিল্ডিং এর যারা ছিল তারা ঘটনাস্থলে যখন আগুনটা লাগে সঙ্গে সঙ্গে তারা বেরিয়ে গেলে তারপরে আগুনটা হু করে জ্বলতে থাকে। রান্নাঘর থেকে আগুনটা লেগেছে বলে জানা গেছে এবং এখনো কাছেও আহত কিংবা হতাহত খবর এখনো পর্যন্ত জানা যায়নি। অর্থাৎ আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে। একদম। সমীর, তুমি সঙ্গে থাকো। যে ছবি আপনাদের দেখাচ্ছি, ফের কলকাতায় আগুন এবং যে ছবি দেখছেন বেহালার ছবি। বেহালায় আগুন লেগেছে, কলকাতায় অগ্নিকাণ্ড, বেহালার বহুতলে আগুন, বেহালা চৌরাস্তার কাছে বহুতলে আগুন লাগে এবং যেমনটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে রান্নাঘর থেকে, বহুতলের রান্নাঘর, যে 4তলার রান্নাঘর, সেই রান্নাঘর থেকে আগুন লেগেছে। তবে আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে দমকলের ইঞ্জিন আসে এবং সেই দমকল আধিকারিকরা পাশের যে বিল্ডিং, সেই বিল্ডিং থেকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং সেই সময় যারা ভিতরে ছিলেন তাদের প্রত্যেককে বের করে আনা সম্ভব হয়েছে। আমার সঙ্গে সমীর রয়েছে। সমীর, তার মানে আগুন কি শুধুমাত্র ওইটুখানি জায়গার মধ্যে, মানে যেখানে আগুন লেগেছে সেখানেই আগুন, আর ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা নেই তো? না, যে আগুন যেখানে লেগেছে সেই যে বাড়িটা, যে ঘরটায় রুমটা রান্নাঘরে আগুন লেগেছিল, পাশের যে রুম ছিল সেই রুমেও আগুন লেগে গেছে, ওখানে ভর্তিভূত হয়ে গেছে এবং আর অন্য জায়গায় কোনো আগুন ছড়ায়নি এবং খালি ওই বিল্ডিং এই ওই রুমেই খালি আগুনটা ছিল এবং আগুন আর অন্যদিকে ছড়ায়নি এখনো পর্যন্ত। ঘটনাস্থলে এসে এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে এনেছে। ফের কলকাতায় আগুন, বেহালার চৌরাস্তার কাছে বহুতলে আগুন লেগেছে এবং দমকলের 3টি ইঞ্জিনের চেষ্টায় আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে, হতাহতের কোনো খবর নেই। এবার আসছে অন্যান্য খবরের দিকে। রাষ্ট্রপতি শাসনের সুপারিশ রাজ্যপালের, মুর্শিদাবাদে অশান্তি নিয়ে রিপোর্ট সিভি আনন্দ বোসের। পরিস্থিতির অবনতি হলে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট জমা রাজ্যপাল সিভি আনন্দ বোসের। রাজ্যপালের রিপোর্টে পুলিশে ব্যর্থতার অভিযোগ, গ্রামবাসীদের দাবি মতো বিএসএফ পোস্টের সুপারিশ। সীমান্ত লাগোয়া অশান্ত এলাকায় বিএসএফ পোস্টের সুপারিশ রাজ্যপাল সিভি আনন্দ বোসের। রাষ্ট্রপতি শাসনের সুপারিশ রাজ্যপাল সিভি আনন্দ বোসের। মুর্শিদাবাদে অশান্তি নিয়ে রিপোর্ট বোসের, আর সেখানেই মুর্শিদাবাদের ওয়াকফ আইনের বিরোধিতায় অশান্তিতে পুলিশি ব্যর্থতা। স্বরাষ্ট্র মন্ত্রকের যে রিপোর্ট, সেই রিপোর্ট রাজ্যপালের সীমান্তবর্তী যেসব এলাকায় অশান্তি সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন অথবা বিএসএফ এর সুপারিশ। রাজ্যের আন্তর্জাতিক সীমান্তে জঙ্গি কার্যকলাপ মোকাবিলা বড় চ্যালেঞ্জ। রাষ্ট্রপতি শাসনের সুপারিশ। মুর্শিদাবাদ এখনো ভয়ের পরিবেশ রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের যে রিপোর্ট রাজ্যপাল দিয়েছেন সেখানে পরিস্থিতির অবনতি হলে রাষ্ট্রপতি শাসন সুপারিশ। স্বরাষ্ট্র মন্ত্রকে যে রিপোর্ট দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, সেখানেই রাষ্ট্রপতি শাসনের সুপারিশ রাজ্যপাল সিভি আনন্দ বোসের। মুর্শিদাবাদে এখনো ভয়ের পরিবেশ রয়েছে এমন চাই জানিয়েছেন যে রিপোর্ট রাজ্যপাল দিয়েছেন
সেখানেই রাষ্ট্রপতি শাসনের সুপারিশ, স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট, রাজ্যপাল সিভি আনন্দ বোসের পরিস্থিতির অবনতি হলে সংবিধান অনুযায়ী এবং মুর্শিদাবাদে ওয়াকফ আইনের বিরোধিতায় অশান্তিতে পুলিশি ব্যর্থতা, সেই ব্যর্থতাকে সামনে এনে সীমান্তবর্তী যেসব এলাকায় অশান্তি সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন অথবা বিএসএফ পোস্ট করার রাজ্যের আন্তর্জাতিক সীমান্তে জঙ্গি কার্যকলাপ মোকাবিলা বড় চ্যালেঞ্জ। তিনি সুপারিশ করেছেন, রাষ্ট্রপতি শাসনের সুপারিশ, রাজ্যপাল সিভি আনন্দ বোসের। সান্নিক রয়েছে, আরো বিস্তারিত বলবে সান্নিক। রাষ্ট্রপতি শাসনের যে সুপারিশ তিনি করেছেন সেটা অবশ্যই এখনকার পরিস্থিতিতে না, বরং যদি পরিস্থিতি আরো অবনতি হয় সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ রাজ্যপালের। এবং তোমাকে বলে রাখবো, মুর্শিদাবাদের অশান্তির ঘটনার পরে তারপর আমরা দেখেছিলাম রাজ্যপাল তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলার পরে এই স্পেশাল রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে তিনি পাঠানোর জন্য তৈরি করেন এবং সেই রিপোর্ট যখন স্বরাষ্ট্র মন্ত্রকে জমা পড়ে তারপরে যেটা দেখা যায় তার মধ্যে পুলিশি নিষ্ক্রিয়তার কথা তিনি উল্লেখ করেছেন এবং তাছাড়াও সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে মালদা এবং মুর্শিদাবাদ জেলায় সেই জায়গাগুলো কতটা স্পর্শকাতর সেই বিষয়ে তিনি কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন তার এই রিপোর্টে। এই সমস্ত জায়গায় বিএসএফ ক্যাম্প এবং তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী পর্যাপ্ত পরিমাণে মোতায়েন করা, এই সমস্ত বিষয়ের কথাই কিন্তু তিনি তার রিপোর্টে উল্লেখ করেছেন এবং কেন্দ্রীয় সরকারকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে তিনি সেই সুপারিশগুলোই রেখেছেন এবং পরিস্থিতি এখন যে জায়গায় আছে তাতে পরবর্তীতে সাংবিধানিক পদক্ষেপ হিসেবে কেন্দ্রীয় সরকার যদি আরো পরিস্থিতি অবনতি হয় সেক্ষেত্রে যাতে রাষ্ট্রপতি শাসন জারি করে সেই বিষয়েও কিন্তু সুপারিশ রাজ্যপাল করেছেন। বেশ সান্নিক, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রিপোর্ট বলে কটাক্ষ তৃণমূলের, পাল্টা তোপ বিজেপি। রাজ্যপাল যে রিপোর্ট দিয়েছেন তিনি তার পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট জনিত কারণে রিপোর্টটা দিয়েছেন। সীমান্তবর্তী এলাকায় সীমান্ত রাখার দায়িত্ব তাদের স্বরাষ্ট্র মন্ত্রকের, বিএসএফ এর, যেটা দেখেন অমিত শাহ। রাজ্যপালের সুপারিশে থাকা উচিত ছিল যে বিএসএফ কে, যারা নিজেদের দায়িত্ব সীমান্ত রেখা থেকে 15 কিলোমিটারের বদলে 50 কিলোমিটার করে নিয়েছে, তাদের সঠিক দায়িত্ব পালন করতে হবে। সেই সুপারিশের বদলে বিজেপিকে খুশি করার মতো একটা সুপারিশের ইঙ্গিত কি ইঙ্গিত, যদি কিন্তু এইসব লাগিয়ে এটা একটা রাজনৈতিক পত্র উদ্দেশ্য প্রণোদিত ভাবে লেখা, যেটা একান্তভাবে কনফিডেন্সিয়াল রিপোর্ট হওয়ার কথা, সেটা তিনি মনে করলেন মিডিয়াকে দিয়ে হাওয়া গরম করি এবং তাই দিয়েই প্রমাণ করে দিলেন যেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দলীয় নির্দেশে বা দলকে খুশি করার জন্য রাজ্যপালের রিপোর্ট। দল মানে হচ্ছে বিজেপি। এই রিপোর্টের এই কোনো কিছু হবে বা রিপোর্টটা দুদিন পরেই দেখবেন স্মৃতির অতলে চলে যাবে। উনি সংবিধান মেনে তো কোনো কাজ করেন না। রাজ্যপালদের যে ভাষায় সুপ্রিম কোর্ট বলেছে তার 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের রাজ্যপালের সমস্ত পেন্ডিং বিলগুলো তাড়াতাড়ি সই করে শুধু পাঠিয়ে দেওয়া নয়, পশ্চিমবঙ্গের জনগণের কাছে একবার নমস্কার করে ক্ষমা চেয়ে নেওয়া। একটা সাংবিধানিক পোস্টে থেকে রাজ্যপাল যে এই কাজটা করেছেন সেটা শুধু সংবিধানকে অপমান করেননি, শুধু রাজ্যপালের পদকে অপমান করেননি, এটা অতি একটা সাধারণ শিক্ষিত মানুষ হিসেবেও একটা নিকৃষ্ট কাজ করেছেন। বিজেপি রাজনৈতিক ভাবে কোনোদিন 356 দ্বারা প্রয়োগ করে কোনো নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার পক্ষে নীতিগত ভাবে নয়, তাহলে সরকারটা অনেকদিন আগে পড়ে যেত। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সাংবিধানিক সংকট নয়, সাংবিধানিক ব্যবস্থাটাই ভেঙে পড়েছে। মানবাধিকার কমিশনের 5 সদস্যের বেঞ্চের সামনে দাঁড়িয়ে বলছেন যে এখানে শাসকের আইন আছে, রাজ্যপাল কি করবেন আর সংবিধানের কাস্টোডিয়ানরা কি করবেন এটা তাদের ব্যাপার। বিজেপি কারোর ভরসায় খাল কেটে সাঁতরাতে নামেনি। আমরা রাজনৈতিক ভাবে তৃণমূলের বিসর্জন দিয়ে দেব। পুরো রিপোর্টটা হাতে না পাওয়া পর্যন্ত মনে হয় ধরনের কোনো বক্তব্য রাখা ঠিক নয়। প্রথমত বলে দিই, বিজেপি প্রথাগত নীতিগতভাবে 356 জারি করে রাজ্য সরকার ভেঙে দেওয়ার নীতিতে বিশ্বাস করে না। বিজেপি জনগণের 356 চাই। জনগণ 26-এ জয় জগন্নাথের নাম নিয়ে বিসর্জন দেবে এবং ওই সমুদ্রেই বঙ্গোপসাগরে বিসর্জন। মুর্শিদাবাদে নিহতদের পরিবার কলকাতায়। সোমবার মুর্শিদাবাদ যাওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর শনিবার থেকে কলকাতায় মুর্শিদাবাদের নিহতদের পরিবার। সল্টলেকের বাড়িতে মুর্শিদাবাদে নিহতদের পরিবার। সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, দেখো, পুলিশের তরফে প্রাথমিকভাবে যেটা দাবি করা হচ্ছে যে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীর যাওয়ার 2 দিন আগেই তাদের কাছে 3 তারিখ গতকাল
তাদের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের হয় শামশেরগঞ্জ থানায়। সেখানে এই মৃতের একই পরিবারে যে দুজনের মৃত্যু হয়েছিল সেই পরিবারের দুজনের বেশ কিছু আত্মীয়, প্রায় 5 থেকে 6 জন আত্মীয়ের কিডন্যাপিং এর একটা অভিযোগ দায়ের হয় শামশেরগঞ্জ থানায়। সেই তদন্ত করতে নেমেই পুলিশ জানতে পারে যে তারা এই মুহূর্তে কলকাতায় রয়েছেন এবং সেই মতোই বিধাননগর পুলিশ কমিশনারেটে তারা যোগাযোগ করেন এবং সল্টলেকের একটি অ্যাড্রেসে বিধাননগর পুলিশ কমিশনারেটের অফিসাররা তারা সেখানে রেড করেন এবং সেখানে গিয়ে যখন তারা পৌঁছন সেক্ষেত্রে তারা জানতে পারেন যাদের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের হয়েছিল তারা প্রত্যেকেই স্বেচ্ছায় সেখানে এসেছেন। এক বিজেপি কর্মীর বাড়িতে তারা রয়েছেন, সেখান থেকেই তারা পরিকল্পনা করেছেন এরপরে কেন্দ্রীয় এজেন্সির কাছে এই গোটা ঘটনার অভিযোগ তারা দায়ের করবেন। সেই কারণেই তারা কলকাতায় এসেছেন। বিজেপির তরফে পাল্টা অভিযোগ করা হচ্ছে যে মূলত পুলিশের তরফে এই গোটা বিষয়টাই কিডন্যাপিং এর যে অভিযোগের কথা পুলিশের তরফে বলা হচ্ছে তা পুরোটাই সাজানো এবং এই মৃতের পরিবারকে ভয় দেখিয়ে তাদেরই কিছু আত্মীয় স্বজনকে দিয়ে তাদের এই কিডন্যাপিং এর অভিযোগ করানো হয়েছে। এই বিষয়ে দুপক্ষে দুরকম ভাবে বক্তব্য পাওয়া গেলেও এখনো পর্যন্ত পরিবারের তরফে যেটা বলা হচ্ছে তারা এখানে স্বেচ্ছায় এসেছেন এবং কোন রকম ভাবেই কেউ তাদেরকে জোর করে মুর্শিদাবাদ থেকে নিয়ে আসেনি। বেশ, আপনি কি হন হরগোবিন্দ দাসের? আমি মেয়ে। আচ্ছা, আপনারা কবে থেকে আছেন এখানে? আমরা কালকে এসেছি। আমাকে ভয় দেখানো হচ্ছে তো, এখনো ভয় দেখানো হচ্ছে। শুভেন্দুর হেফাজতে পরিবারকে রাখতে চায় বিজেপি। পুলিশ আজকে এখানে দৌড়ে এলো, কিডন্যাপ হয়েছে, এদের স্টেটমেন্ট নিল, দরজা ভাঙলো, তারপর এসে ওই পুলিশ এদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন। জিজ্ঞাসাবাদ করার পরেও এরা সন্তুষ্ট হতে পারছে না। আমি নিশ্চিত আমরা চাই এনাকে আমরা শুভেন্দু বাবুর কাস্টডিতেই আমরা রাখতে চাই, তা না হলে আদৌ নিরাপদ নয় এরা। সজল ঘোষের কথায় তৈরি হয়েছে চাপানুতর। মৃতের পরিবার আজকে যারা আছে তারা তো আই উইটনেস, তারা পুলিশ থেকে পালিয়ে থাকলে কি করে হবে? পুলিশকে সহযোগিতা করতে হবে। তো সেই সহযোগিতায় বিজেপি কেন বাধা দিচ্ছে? যদি না বিজেপি ভাবে যে এই তদন্ত শেষ হলে তাদের কিছু ষড়যন্ত্রের কথা সামনে এসে যাবে, সেই সম্ভাবনা না থাকলে বিজেপিরও তো উচিত এই তদন্তে সহযোগিতা করা। তাদেরকে নিয়ে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখছে কেন? পালিয়ে পালাচ্ছে কেন? রাজনীতি না করে তদন্তে সহযোগিতা করাটাই তাদের উচিত। একটু পরেই আপনাদের সামনে তুলে ধরব বিজেপির প্রতিক্রিয়াও। অন্যদিকে সাসপেন্ড শামশেরগঞ্জ থানার ওসি, আগে ওসি শিবপ্রসাদ ঘোষকে ক্লোজ করা হয়েছিল, এবার সাসপেন্ড করা হলো ওসিকে। পাশাপাশি সাসপেন্ড শামশেরগঞ্জ থানার সাব ইন্সপেক্টর জালালউদ্দিন আহমেদও। শামশেরগঞ্জ থানার ওসিকে সাসপেন্ড করা হলো, আগেই শিবপ্রসাদ ঘোষকে ক্লোজ করা হয়েছিল, এবার সাসপেন্ড করা হলো ওসিকে। পাশাপাশি সাসপেন্ড শামশেরগঞ্জ থানার সাব ইন্সপেক্টর জালালউদ্দিন আহমেদও।